প্রায় 100 বছর ধরে গোটা জাতি সভ্যতার মধ্যে একটা নৈতিক সংকট কিন্তু চলছে। নতুন করে সোশ্যাল মিডিয়া এসেছে, এর সব কিছুর লক্ষ্য হচ্ছে কিন্তু জনগণকে সত্য তথ্য অবহিত করা, মানুষকে সত্য তথ্য অবহিত করতে হবে এবং এডিটোরিয়াল যে পলিসি থাকে সেটা যথাসম্ভব সততার উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে। প্রবন্ধকার বলেছেন যে কর্পোরেট হাউসগুলোর হয় ব্যবসায়িক স্বার্থ নাইলে রাজনৈতিক স্বার্থ। সব টেলিভিশন বলেন, প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া যত হয়েছে সবটার পেছনে কিন্তু একটা উদ্দেশ্য আছে, শুধুমাত্র দেশের স্বার্থ, আমার স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতা রক্ষার উদ্দেশ্যে বাংলাদেশের মিডিয়া আছে বলে আমার মনে হয় না। প্রত্যেকের পেছনে একটা পলিটিক্যাল ইন্টেনশন আছে, নয় তার বিজনেস, কর্পোরেট, কালো অবৈধ পুঁজি রক্ষার জন্য তারা মিডিয়ার জন্ম দিয়েছে। অথচ আমাদের যারা পূর্বসূরি প্রাচীন সংবাদপত্র, দুইটা পত্রিকার কথা বলি, এখানে অনেক সিনিয়র রিপোর্টার আছেন। ব্রিটিশ আমলে আজাদ পত্রিকাটা হয়েছিল মৌলানা আকরাম খাঁ সম্পাদিত। তার একটা পলিটিক্যাল লক্ষ্য ছিল কোন কর্পোরেট গ্রুপের কোন ব্যবসায়িক বাণিজ্যিক স্বার্থ আজাদের ছিল না। তার উদ্দেশ্য ছিল এখানকে মুসলমানদের জন্য একটা স্বাধীন পাকিস্তান গঠনের জন্য আজাদ পত্রিকাটা সেই সময় ভূমিকা রেখেছিল। অনেক প্রথিতযশা সিনিয়র রিপোর্টাররা বলেন গণমাধ্যমের ভূমিকা রাজনীতির জন্য কি, সেক্ষেত্রে বললে এটা বলতে হয় যে পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনে দৈনিক আজাদের ভূমিকা ছিল। এরপরে বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য 23 বছরে পাকিস্তান যখন বিদায় নিয়ে গেল, তাদের অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, গণ আকাঙ্ক্ষার বিরুদ্ধে পাকিস্তান যখন চলে গেল, তখন একটা নতুন স্বাধীন এবং মানুষের অধিকার যেখানে নিয়ে বসবাস করা যায় একই সীমানার মধ্যে, তখন স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার যে আন্দোলন সূচনা হয়েছিল সেখানে ইত্তেফাক সেই জায়গায় মানিক মিয়ার সম্পাদনায় ইত্তেফাক সেই অবস্থানে চলে এসেছিল। আমি কথাটা আপনাকে হয়তো বোঝাতে পেরেছি। আজাদ তার অবদান রেখে পাকিস্তান সৃষ্টি করেছিল, গণমাধ্যমের মধ্য থেকে ইত্তেফাকের ভূমিকার মধ্যে দিয়ে বাংলাদেশ তৈরি হয়েছে। এই দুইটা পত্রিকার জন্মের পিছনে আপনি কোন কর্পোরেট স্বার্থ দেখবেন না, ব্যক্তিগত ব্যবসা বাণিজ্য পুঁজি রক্ষার ইন্টারেস্ট আপনি খুঁজে পাবেন না। কিন্তু আজকে একেবারে মিডিয়া যেভাবে গজিয়ে উঠতেছে, প্রত্যেকের পেছনে এক একটা গ্রিন রুম আছে, যেখানে ন্যারেটিভ তৈরি হয়, অভিনেতা অভিনেত্রী তৈরি হয়, তাদের ওই রাজনৈতিক এবং ব্যবসায়িক স্বার্থ রাখার জন্য তারা তাদের মিডিয়াকে পরিচালনা করে। সেজন্য আমি বলবো যে আজকে আমাদের সংকট সংস্কারের যদি সামনে আমাদের কপালে থাকে তো হবে, তবে সব পত্র পত্রিকার একটা এডিটোরিয়াল পলিসি থাকে। দুর্ভাগ্য এখন যে সোশ্যাল মিডিয়াটা হয়েছে, ফেসবুক সবার হাতে হাতে, যা ইচ্ছা তাই লিখে দেয়, যা ইচ্ছা একটা কন্টেন্ট বানিয়ে দিলাম। আর এখন তো এআই সহ নানান সব কাজ হয়েছে। ওই যে আমার আগে কামাল মজুমদার ভাই বললেন, ফেক, মিস ইনফরমেশন, ডিজইনফরমেশন, এগুলো কন্ট্রোল করার কোনো কিছু নাই। পত্রিকা, ইলেকট্রনিক, প্রিন্ট যাই হোক, তার তো একটা এডিটোরিয়াল পলিসি থাকে, কিন্তু ফেসবুক, সোশ্যাল মিডিয়ার তো কোনো এডিটোরিয়াল বোর্ড আর কোনো পলিসি নেই। মনে যা আসে লিখে দিলাম, টিপ দিলাম, চলে গেল। কারো 12টা বাজলো, কেউ আকাশে উঠলো, কেউ আকাশ থেকে আছাড় খেয়ে পড়লো। এডিটোরিয়াল কোনো পলিসি নাই, নিয়ন্ত্রণ নাই। ফলে এটার কারণ কি, শতাব্দী জুড়ে প্রায় 100 বছর ধরে গোটা জাতি সভ্যতার মধ্যে একটা নৈতিক সংকট কিন্তু চলছে। সিনিয়র জার্নালিস্টরা বলবেন, আমার অল্পদিন সাংবাদিকতার করার অভিজ্ঞতা আছে। সিনিয়র সাংবাদিকরা সাংবাদিকতার পেশাকে উন্নত বিশ্বের সাথে তুলনা করে বলে থাকেন যে ব্যারোমিটার অফ সিভিলাইজেশন, জার্নালিজম ইজ দ্য ব্যারোমিটার অফ সিভিলাইজেশন। সাংবাদিকতা হচ্ছে সভ্যতার মাপকাঠি। কোন দেশ, কোন জাতি কত সভ্য, সেটা সাংবাদিকতার স্ট্যান্ডার্ড দিয়ে মাপা হয়। কেউ বলে সাংবাদিকতা হচ্ছে, সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক, জাতির দর্পণ, গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর একটা অন্যতম স্তম্ভ, পিলার, এগুলো দিয়ে সম্মানিত করা হয়। কিন্তু এটা কেন হচ্ছে না, তার কারণ হচ্ছে যে যুগের পর যুগ নৈতিকতার সংকট আমাদেরকে গিলে খাচ্ছে। দুর্নীতি, ডিপ্লোম্যাসির নামে নীতিহীনতা আমাদের সব সাংবাদিকতার হাউসগুলোর উপরে চেপে বসেছে।